আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর কিছু নিয়ম নিয়ে এখানে আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা আসলে এমন যে আমি আসলে অঙ্কটি বুঝতে পারি, আমি হয়তো খুব সহজেই সমাধান করতে পারবো। আবার যখন এই অঙ্কটি সমাধান করতে যাই তখন দেখা যায় কি লেনদেনগুলো এমনভাবে থাকে যে আসলে কোনো কিছু আর বুঝতে পারি না, এবং এই কারণে আমি আর অঙ্কটি সমাধান করতে পারি না। আসো আমরা এখানে কিছু নিয়ম নিয়ে আলোচনা করি। আশা করি এই নিয়মগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবে। দেখো এখানে বাঁদিকে বলা আছে যে আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। আমরা ব্যাংকে একটা চেকের টাকা আদায়ের জন্য জমা দিয়েছি, কিন্তু ব্যাংক যদি নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে না পারে তার মানে কিন্তু ব্যাংকে এই টাকাটি কিন্তু জমা নেই। আবার একই লেনদেন ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদারের কাছ থেকে আদায় যা নগদানভুক্ত হয়নি। অনেক সময় ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে দেনাদারের কাছ থেকে সরাসরি টাকাটি আদায় করে, এই কথাটি কিন্তু গ্রাহক কিন্তু জানতে পারে না। অর্থাৎ প্রকৃত অর্থে ব্যাংকে আমার টাকাটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি গ্রাহক হিসেবে না জানার কারণে আমি কিন্তু সেই টাকাটি নগদান বইতে বৃদ্ধি করে দেখাতে পারি নাই। তো পরবর্তী পর্যায়ে যখন জানা যায় এই অমিলের কারণটি, তখন আমরা এটাকে সংশোধন করার চেষ্টা করি। তার মানে এই লেনদেনটি যেহেতু ব্যাংক দেনাদারের কাছ থেকে আদায় করেছে কিন্তু আমরা না জানার কারণে নগদানভুক্ত করতে পারি নাই, প্রকৃত অর্থে এই লেনদেনের ফলে কিন্তু ব্যাংকে টাকাটি বৃদ্ধি পেয়েছে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক অনেক সময় গ্রাহকের কাছে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান টাকা পায় তাদেরকে টাকাটি পরিশোধ করে দেয়। এখন ব্যাংক তো যে কোনো সময় কিন্তু পরিশোধ করতে পারে, এটা কিন্তু গ্রাহক নাও জানতে পারে। এখন গ্রাহক না জানুক অথবা না জানুক, ব্যাংক যখন টাকাটি পরিশোধ করে দেবে এর অর্থ হলো ব্যাংকে কিন্তু টাকাটি ওই গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটি কিন্তু নেই। আবার একটু খেয়াল করি, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যা এখনো ভাঙানো হয়নি অথবা ব্যাংকে উপস্থাপন হয়নি। আমরা কোনো পাওনাদারকে চেক ইস্যু করি, এখন পাওনাদারের কাজটা কি, ওই চেকটা নিয়ে গ্রাহকের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যে জমা দেয়া, ব্যাংক কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করে তখন তাকে ওই টাকাটি পরিশোধ করবেন। এখন অনেক সময় দেখা যায় কি চেকের সমস্যার কারণে ব্যাংক ওই পাওনাদারকে টাকাটি দিতে পারে নাই, অথবা যে পাওনাদারকে চেকটি দেওয়া হলো সে ওই চেকটি নিয়ে ব্যাংকে উপস্থাপন করে নাই। এখন যদি উপস্থাপন না করে বা চেকের কোনো সমস্যার কারণে ব্যাংক তাকে টাকাটি না দিতে পারে, তাহলে গ্রাহকের টাকা কিন্তু বাস্তবে ব্যাংক থেকে কখনোই কমে যায় না, এই টাকাটি কিন্তু ব্যাংকে থেকে যায়। যার ফলে এই লেনদেনের ফলে আমরা বুঝতে পারি এই টাকাটি ব্যাংকে এখনো রয়ে গিয়েছে। আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল যা এখনো আদায় হয়নি। আমরা আমাদের যে প্রাপ্য বিল সেটা আদায়ের জন্য অনেক সময় আমরা ব্যাংকে জমা দেই, ব্যাংকে জমা দিয়ে থাকি। এখন ব্যাংকের কাজ হলো এই প্রাপ্য বিলের টাকাটি আদায় করা। অনেক সময় ব্যাংক এই প্রাপ্য বিলের টাকাটি আদায় করতে পারে না। ব্যাংক যদি সেই টাকাটি আদায় করতে না পারে তার মানে আমার ব্যাংক হিসাবে এই টাকাটি কিন্তু জমা হয় নাই, এবং বাস্তবিক অর্থে ব্যাংকের টাকাটি কিন্তু বৃদ্ধি পায় নাই, এই টাকাটি ব্যাংকে নেই। আবার ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল যা এখনো নগদানভুক্ত হয়নি। ব্যাংক অনেক সময় ওই প্রাপ্য বিলের টাকা যখন আদায় করলে আমরা নগদানভুক্ত করি নাই আমাদের না জানার কারণে, ব্যাংকে কিন্তু টাকাটি বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা না জানার কারণে নগদান বইতে সেটা বৃদ্ধি করে দেখাতে পারি নাই। বাস্তবিক অর্থে এই লেনদেনের ফলে ব্যাংকের টাকাটি কিন্তু বৃদ্ধি পায়। ৩,০০০ টাকার একটি প্রাপ্য বিল, এখানে প্রাপ্য বিল লেখাটি উচিত ছিল, এটা ভুল হয়েছে। প্রাপ্য বিল ২৭০০ টাকায় বাট্টাকরণ করা হয়েছে। আমরা জানি প্রাপ্য বিল বা বিনিময় বিল যখন বাট্টাকরণ করা হয় মেয়াদ পূর্তির আগেই কিন্তু বাট্টাকরণ করা হয়। তো ওই প্রাপ্য বিল মেয়াদের আগে যখন ভাঙানো হয় ব্যাংক থেকে,
ব্যাংক তখন কিছু টাকা তাদেরকে কম দিবে। ব্যাংক সম্পূর্ণ টাকাই কখনো ওই আমানতকারীকে দিবে না। তার মানে ৩,০০০ টাকার প্রাপ্য বিল আমরা ২৭০০ টাকায় বাট্টাকরণ করেছি, মানে বাস্তবিক অর্থে আমাদের অ্যাকাউন্টে ২৭০০ টাকা জমা হয়েছে, কিন্তু সম্পূর্ণ মূল্য নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা নগদান বইতে দেখলাম কি, নগদান বইয়ের ব্যাংক কলমে দেখাচ্ছি যে ব্যাংকে আমার ৩,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আসলে কিন্তু ব্যাংকে ৩,০০০ টাকা বৃদ্ধি পায় নাই, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে এখানে বাস্তবিক অর্থে ২,৭০০ টাকা। তাহলে নগদান বইতে ৩০০ টাকা বেশি দেখানো হলো, এই ৩০০ টাকা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা নেই। এটা আমরা ভুলবশত নগদান বইতে দেখিয়েছি যে আমার ব্যাংকে ৩,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে ২৭০০ টাকা। আমি ৩,৩০০ টাকা এখানে বেশি দেখিয়েছি, এই ৩০০ টাকা কিন্তু বাস্তবিক অর্থে আমার ব্যাংকে জমা হয় নাই। তার মানে এই ৩০০ টাকা ব্যাংকে নেই। পাওনাদার বরাবর ৩০,০০০ টাকার 4টি চেক ইস্যু করা হয়েছে, এরকম বলা থাকতে পারে যে পাওনাদার বরাবর ৩০,০০০ টাকার 4টি চেক ইস্যু করা হয়েছে। আবার এরকম উল্লেখ করতে পারে যে পাওনাদার বরাবর প্রথম চেক ৪,০০০ টাকা, দ্বিতীয় চেক ৭,০০০ টাকা, তৃতীয় চেক ৮,০০০ টাকা, এরকম করেও তারা কিন্তু উল্লেখ করতে পারে। ৩০,০০০ টাকার 4টি চেক ইস্যু করা হয়েছে, আমরা ইস্যু করেছি ওই পাওনাদারকে দেওয়ার জন্য। এখন ব্যাংক করলো কি, তোর মধ্যে ২৫,০০০ টাকার 3টি চেক ব্যাংকে উপস্থাপন হয়েছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরাও ব্যাংকে ওই পাওনাদারকে ইস্যু করার জন্য চেক দিয়েছি, ওই পাওনাদার চেকগুলো নিয়ে ব্যাংকে গিয়েছেন। 3টি চেক, এখানে টোটাল অ্যামাউন্ট ২৫,০০০ টাকা। যখন গিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে ২৫,০০০ টাকা দিয়ে দিয়েছে। আমিও ইস্যু করলাম, ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে টাকাটি দিয়ে দিল, কিন্তু কত টাকা ব্যাংক এখনো পরিশোধ করে নাই? ৫,০০০ টাকা কিন্তু ব্যাংক এখনো পরিশোধ করে নাই, কারণ এই টাকাটি যে পাবে সে এখনো ব্যাংকে যায় নাই। তার মানে ওই ৫,০০০ টাকা আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনো জমা আছে, ওইটা কিন্তু এখনো কমে নাই। তার মানে এই টাকা ৫,০০০ টাকা আমার ব্যাংকে এখনো জমা আছে। ব্যাপারটা হলো এরকম, আমিও পরিশোধ করার জন্য দিলাম, ব্যাংকও তাদেরকে পরিশোধ করে দিয়েছে। এইটা কিন্তু আর কখনো দেখানো যাবে না, দেখাতে হবে ওইটা যেটা এখনো পরিশোধ করা হয় নাই, কারণ ওই টাকাটা অলরেডি এখনো ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। আবার এখানে খেয়াল করো, আদায়ের জন্য ৪০,০০০ টাকার 5টি চেক, 3টি 4টি 5টি এরকম উল্লেখ করতে পারে। 5টি চেক জমা দেওয়া হয়েছে আমরা আদায়ের জন্য, কিন্তু তোর মধ্যে ২৮,০০০ টাকার 3টি চেক এখানে ব্যাংক আদায় করেছে। আমরা 5টি চেক জমা দিলাম, টোটাল 5টি চেকের টোটাল অ্যামাউন্ট হলো ৪০,০০০ টাকা। ব্যাংক এখান থেকে 3টি চেক মোট ২৮,০০০ টাকা আদায় করেছে। আমরাও আদায়ের জন্য চেক জমা দিলাম, ব্যাংকও আদায় করেছে। যে টাকাটি ব্যাংক আদায় করেছে এখন এই টাকা দেখানো যাবে না, ব্যাংক এখনো আদায় করতে পারে নাই। কত টাকা? ব্যাংক এখনো ১২,০০০ টাকা কিন্তু আদায় করতে পারে নাই। তার মানে এই ১২,০০০ টাকাটি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় নাই, যার কারণে এই টাকাটি কিন্তু ব্যাংকে নেই। শিক্ষার্থীরা, আশা করি এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি আমরা লেনদেনগুলোকে চিন্তা করে একটু সময় নিয়ে সমাধান করার চেষ্টা করি, একটা পর্যায়ে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা কিন্তু অনেকটা কিন্তু সহজ হয়ে যায়। প্রথম থেকে একটু কঠিন লাগে, আস্তে আস্তে অনুশীলন করতে করতে আসলে এই অঙ্কটি অনেক সহজ। তখন শিক্ষার্থীদের এই অঙ্কটি বারবার করতে মন চাইবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্ত। যাবার আগে আমি তোমাদের কাছে বলতে চাই, আমার একটি ফেসবুক পেজ আছে, নাম হলো কবির হোসেন। এই পেজেই আমি কবির অ্যাকাউন্টিংয়ের হোমের যাবতীয় ভিডিও এখানে আপলোড করে থাকি। আমার আরেকটি পেজ ছিল কবির অ্যাকাউন্টিং হোম ফেসবুকে, এখন এই পেজে আমি কোনো ভিডিও আপলোড করি না, মূল পেজে এখন আপলোড করি। আশা করি তোমরা আমার মূল পেজটি অবশ্যই ফলো করবে। এর পাশাপাশি ফেসবুক পেজ আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।